আসসালামু আলাইকুম। নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি কে এম মাহফুজুর রহমান, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। করোনাকালীন সময়ে তোমরা কেমন ছিলে? আশা করি ভালো ছিলে। যারা ক্লাসে অংশগ্রহণ করছো তারা তো সবাই হয়তো ভালো আছো আর কি। তো দীর্ঘদিন তোমাদের ভর্তির পরে অবসর সময় কাটাইছো, এখন নিয়মিত আবার ক্লাস শুরু, যদিও অনলাইনে ক্লাস শুরু, তারপরে তোমরা নিয়মিত হবে। তো আমি কাজে আসি। তোমাদের আজকের সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, যার সাবজেক্ট কোড হচ্ছে ইটি 66712। এটা মূলত ইলেকট্রিক্যালের সাবজেক্ট। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো পড়তে হয়, নিজের ডিপার্টমেন্ট ছাড়াও আর কি বেসিক ধারণা কাছে রাখতে হয়। তো এখানে টিপিসি টিতে হচ্ছে থিওরি ক্লাস হচ্ছে সপ্তাহে 3টা, প্র্যাকটিক্যাল পরীক্ষা 3 পিরিয়ডের ক্লাস, 3 পিরিয়ডের একটা, আর সিতে হচ্ছে ক্রেডিট, প্রতি ক্রেডিটের জন্য 50। তাহলে যেহেতু সিতে ক্রেডিট 50 হয়, তাহলে 4 এর জন্য হচ্ছে 200, তাহলে এটা তোমার হচ্ছে 200 মার্কসের একটা সাবজেক্ট। প্রথমে হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। তোমরা হয়তো নাম শুনেছ বা অনেক সময় উচ্চারণও করেছো প্রয়োজনে। তো ইলেকট্রিসিটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ। তো ইলেকট্রিসিটি এক অদৃশ্য বল বা শক্তি, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, কারণ এটা দেখা যায় না, শোনা যায় না, এর স্বাদ নেই, গন্ধ নেই, বর্ণ নেই, এমনকি অনুভবও করা যায় না। অনেকে হয়তো বলতে পারো যে আমরা দেখেছি যে শক করে, তারপরে আলো দেয়। হ্যাঁ, এটা আসলে ইলেকট্রিক্যাল ফল মাত্র, এটা কিন্তু সেটা নয় আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি, যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এর প্রভাব অনুভব করতে পারি। পরিবাহের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে। তাহলে এই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কোনো পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন বাস্তব কাজ সমাধান করে, যেটা তোমরা জানো যে ফল আছে, বিভিন্ন ফল, যার কারণে আমাদের লাইট থেকে আমরা আলো পাই বা আলো, আর তোমার ফ্যান ঘুরে ইত্যাদি আর কি। হ্যাঁ, ইলেকট্রিসিটি 2 প্রকার, এক হচ্ছে স্থির বিদ্যুৎ, আর একটা হচ্ছে জলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ এটা বোঝা যাচ্ছে স্থির থাকে, স্থির বিদ্যুৎ যেহেতু তাহলে যেখানে উৎপন্ন হয় ঠিক সেই জায়গায় অবস্থান করে, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। যেমন তোমরা যদি কখনো ওই চিরুনি দিয়ে চুল আঁচড়াও, দেখো একটা কটকট শব্দ হয়। এই সময় চিরুনির সংস্পর্শে যদি কাগজ নিয়ে আসা হয়, তাহলে কাগজগুলোকে আকর্ষণ করে। এইগুলো হচ্ছে স্থির বিদ্যুতের কারণে এই প্রভাবগুলো হয়। কিন্তু এই বিদ্যুৎটা কোথাও নড়াচড়া করতে পারে না, যার কারণেই এটা স্থির বিদ্যুৎ। তাহলে দুটি বস্তুর ঘর্ষণের ফলে এই বিদ্যুৎটা উৎপন্ন হতে পারে, যেহেতু চলাফেরা করে না তাই এটা স্থির বিদ্যুৎ। জলবিদ্যুৎ, তাহলে স্থির বিদ্যুৎ যেহেতু চলাফেরা করতে পারে না, কিন্তু জলবিদ্যুৎ কি চলাফেরা করতে পারে, তাহলে যে বিদ্যুৎ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে জলবিদ্যুৎ বলে। জলবিদ্যুৎ কিন্তু আবার 2 প্রকার, এসি বা অল্টারনেটিং কারেন্ট, সংক্ষেপে বলে এসি, আর ডিসি, ডাইরেক্ট কারেন্ট, সংক্ষেপে বলে ডিসি আর কি। হ্যাঁ, এসি যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতে দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল থাকে, তাকে অল্টারনেটিং বা এসি কারেন্ট বলে। তাহলে যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতে দিক পরিবর্তন করে, এটা পূর্ব পশ্চিম না, কিন্তু এটি কেমন দিক আমরা একটু দেখি। এই যে সেটা আর কি। হ্যাঁ, এটা দেখো আমাদের এসি কারেন্টটা দেখো, এই যে উপর দিকে উঠতেছে, আবার ধীরে 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 কি কাটতেছে, তার শূন্য অবস্থানে আসতেছে। ঠিক আছে, এখানে শূন্য অবস্থান থেকে শুরু করে সে উপর দিকে উঠতেছে, আবার ধীরে ধীরে নিচে এসে কি শূন্য অবস্থানে অবস্থান করে, আবার ধীরে ধীরে নিচের দিকে চলে যায়।
আমরা উপরের দিকে যদি আমরা পজিটিভ ধরি, ধীরে ধীরে শূন্য থেকে পজিটিভের দিকে গেল এবং এক সময় আবার কি করলো, নেগেটিভে চলে আসলো, আবার সে পজিটিভে উঠলো, আবার সে নেগেটিভে নিয়ে আসলো আর কি। অর্থাৎ কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, আবার কখনো নেগেটিভ। এই যে নির্দিষ্ট নিয়মে, কিন্তু একটা নিয়মের মাফিকে এক সময় পজিটিভ হচ্ছে, একটা সময় নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট নিয়ম মতে কিন্তু সে দিক পরিবর্তন করতেছে, এই জন্য এটা অল্টারনেটিং কারেন্ট আর কি। হ্যাঁ, এবার হচ্ছে ডিসি কারেন্ট। যেহেতু সে এসি কারেন্টটা, এই এসি কারেন্টটা আমাদের কি নির্দিষ্ট সময় মতো দিক পরিবর্তন করে, কিন্তু তাহলে ডিসি কারেন্ট কিন্তু দিক পরিবর্তন করে না। দেখো, হ্যাঁ, তাই দিক না পরিবর্তন করে সে সোজা প্রবাহিত হয়। তাহলে যে কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয় এবং যার নির্দিষ্ট মান থাকে তাকে ডাইরেক্ট কারেন্ট বলে। ঠিক আছে, মনে থাকবে তো? এটি হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট। দেখো যে আমরা এই যে শূন্য অবস্থান, সে একদম স্ট্রেট, সরি, বিদ্যুতের বলছিলাম কয়েকটা ফল আছে, এর মধ্যে হচ্ছে তাপীয় ফল বা হিটিং ইফেক্ট। তো আসলে পরিবাহীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীটা উত্তপ হয়। তোমরা হয়তো খেয়াল করেছো, অনেক সময় দেখা গেছে তারগুলো গরম হয়ে যায়, বিদ্যুৎ প্রবাহের ফলে তারগুলো গরম হয়ে যায়। দেখছো কখনো হাত দিয়ে? কখনো? অনেকে হয়তো খেয়াল করেছো। তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহী কি উত্তাপ হয়, ফলে পরিবাহীতে বৈদ্যুতিক শক্তির অপচয় ঘটে। এটা এভাবে বলা যায় যে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। এটাই বিদ্যুতের তাপীয় ফল বা হিটিং ইফেক্ট। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বৈদ্যুতিক বাতি হতে আলোর বিকিরণ, বৈদ্যুতিক হিটার হতে তাপ বিকিরণ, সবই এগুলো তাপীয় ফল। এবার আসে চুম্বকীয় ফল। কোন পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহীর চারিদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। খুব ভালো করে খেয়াল করো। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে পরিবাহীটার চারিদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তর হয়। প্রথমটা কি হয়েছিল? বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়েছিল, আর এবার হয়েছে বৈদ্যুতিক শক্তি কি চুম্বক শক্তিতে রূপান্তর হয়। এই তত্ত্ব কাজে লাগিয়ে বৈদ্যুতিক জেনারেটর, বৈদ্যুতিক মোটর ইত্যাদি চালনা করা হয়। তাহলে আমাদের একটু জিনিস খেয়াল করো আর কি। আমরা তোমরা 6 অথবা 7 ক্লাসে হয়তো পড়ছো যে একটা কাঁচা লোহার চারপাশ দিয়ে তার জড়ায়া সাপ্লাই যদি দেওয়া হয়, ব্যাটারির সঙ্গে কানেকশন করলে পারে ওই কাঁচা লোহাটা কি হয়, ম্যাগনেটে পরিণত হয়। যতক্ষণ পর্যন্ত সাপ্লাই থাকে ততক্ষণ পর্যন্ত ম্যাগনেট থাকে। যেই আমরা ব্যাটারি কানেকশন ছড়াই দেবো তখন আর ম্যাগনেট থাকে না আর কি। তো এইটা একটা চুম্বকীয় ফল। তাহলে আমরা কয়টা ফল পেলাম? এক হচ্ছে তাপীয় ফল বা হিটিং ইফেক্ট, আর দ্বিতীয়টা হচ্ছে চুম্বকীয় ফল বা ম্যাগনেটিক ইফেক্ট। আরেকটা ফল আছে রাসায়নিক ফল বা কেমিক্যাল ইফেক্ট। যদি কোনো যৌগিক পদার্থের দ্রবণে বিদ্যুৎ প্রবাহ করানো হয় তবে উক্ত দ্রবণটি বিশ্লেষিত হয়। এই বিশ্লেষণকে বৈদ্যুতিক বিশ্লেষণ বা কেমিক্যাল ইফেক্ট বলে। অনুমিশ্রিত পানিতে বিদ্যুৎ প্রবাহ করলে উক্ত পানি হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশিষ্ট হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। উদাহরণস্বরূপ বলা যায় ইলেকট্রোপ্লেটিং এই ক্রিয়ার ফল। এবার পরমাণু বা অ্যাটম। তাহলে পরমাণু রাসায়নিক উপাদানগুলোর মৌলিক একক বা কণা। একটি পরমাণু এত ছোট, মানে খুবই ছোট, খুবই ছোট, এর কারণে এটাকে আর ভাঙা যায় না। তাহলে পরমাণুর দুটি অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বহির্ভূত। এই যে চিত্র দেখো, এই হলুদ অংশটা আমাদের নিউক্লিয়াস, আর বাদ বাকি যেহেতু নিউক্লিয়াস একটা, তাহলে বাদ বাকি সবই নিউক্লিয়াসের বহির্ভূত। তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের বহির্ভূত। এটা হচ্ছে তামার পারমাণবিক গঠন। একটু ভালো করে খেয়াল করো, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা থাকে আর নিউট্রন সংখ্যা থাকে। আমরা জানি প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, নিউট্রনের কোনো চার্জ নাই। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের মধ্যে কোন কি কি থাকতেছে, কোন কণা কণা থাকছে, প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকতেছে ইলেকট্রন গুলো।
এটা তামার জন্য আর কি। আমরা অ্যালুমিনিয়ামের দিকে খেয়াল করি আর কি। এটি অ্যালুমিনিয়ামের এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভিতর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা অবস্থান করতেছে। আর বাদ বাকি সব নিউক্লিয়াসের বহির্ভূত বা ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। আমরা পরের চিত্রটা দেখি অ্যালুমিনিয়ামের আমরা পারমাণবিক গঠনটা দেখি কিভাবে গঠন হচ্ছে। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যাও 13। আমরা জানি প্রোটন সংখ্যা যতগুলো হয় ইলেকট্রন সংখ্যা ততগুলো হয়, আর নিউট্রন 14। তো আমরা প্রথমে কি করলাম, নিউক্লিয়াস আঁকায় নিলাম, এর মধ্যে আমরা প্রোটন সংখ্যা 13 দিয়ে দিলাম, নিউট্রন সংখ্যা 14 দিয়ে দিলাম। আমরা জানি যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বহুভূত, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যেহেতু অবস্থান করে প্রোটন নিউট্রন, আমরা প্রোটন এবং নিউট্রনটা দিয়ে দিলাম। এবার ইলেকট্রন গুলো কোন কক্ষপথে কয়টা থাকে সেটা আমরা দেখব। ফার্স্ট অরবিট বা প্রথম কক্ষপথ আমরা জানি 2n² সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। তো 2n², তাহলে প্রথম কক্ষপথ n এর মান যদি 1 বসাই তাহলে প্রথম কক্ষপথে কয়টা হয় সেটা পাওয়া যাবে, আর n এর মান যদি 2 বসাই তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা হবে। আমরা প্রথম কক্ষপথে চলে আসি 2n², তাহলে 2 থাকলো, n এর মান যখন 1 বসাই দিলাম 1 এর উপর স্কয়ার, তাহলে অনেক স্কয়ার করে লাভ নাই, 1 অনেক থাকে, তাহলে 2 হাতে 2, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টি। আমরা দেখি কিভাবে হয়। প্রথম কক্ষপথ আঁকায় নিলাম এবং 2টা ইলেকট্রন দিলাম। এবং সেকেন্ড অরবিট 2n² সূত্র ঠিক একইভাবে, তাহলে 2 যেহেতু দ্বিতীয় কক্ষপথ তার মানে n এর মান এবার হচ্ছে 2, তাহলে 2² করলে এবারে 2 2 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8, সর্বমোট আসলো 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 8। আমরা দ্বিতীয় কক্ষপথ অঙ্কন করে নিলাম, এই দ্বিতীয় কক্ষপথ। এবার ইলেকট্রন সংখ্যা 8টা বসাই দিই, ইলেকট্রন সংখ্যা 8টা বসাই দেওয়া। এবার আমরা আসি তৃতীয় কক্ষপথ, থার্ড অরবিট। এখন আমার ইলেকট্রন সংখ্যা মোট হচ্ছে 13। 13-র মধ্যে 2 চলে গেল এই প্রথমটাতে, পরেরটাতে 8টা চলে গেল। এখন কি আর 2n² দরকার আছে? আছেই তো 3টা। এখন আর 2n² আর দরকার নাই। তাহলে আমরা এইটা বের করব। মোট ইলেকট্রন সংখ্যা ছিল হচ্ছে কত, 13। 13-র মধ্যে প্রথম কক্ষপথে 2টা চলে গেছে, আর পরের কক্ষপথে 8টা চলে গেছে, বাদ বাকি থাকে কটা, 13টা। তো আমরা এখন দেখি তৃতীয় কক্ষপথে বাদ বাকি এই 3টা ইলেকট্রনটা বসাই দিলাম। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের গঠন। তো অ্যাটম বা পরমাণু সম্বন্ধে বিস্তারিত হয়তো তোমরা পড়েছ। আমাদের এখানে অল্প কিছু আছে, সেই অল্প কিছু আলোচনা করলাম। আর কেমিস্ট্রি সাবজেক্ট আছে তোমাদের, সেখানে আরো বিস্তারিত পড়বে। আমাদের এই সাবজেক্টের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু আলোচনা করলাম। সামনে ক্লাসে আমরা আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।